হ্যালো, আজকে আমরা ক্লাস 9 এর কোষে দেখি 1.2 এর 6 দাগের কোশ্চেন নিয়ে কথা বলবো। আগের দিন আমরা 5 দাগের কোশ্চেন অফ দি সলিউশন দেখেছিলাম। আজকে আমরা 6 দাগের সলিউশন নিয়ে কথা বলবো। এই 6 দাগের যে অ্যান্সারটা বা সলিউশনটা সেটা অনেকটা 5 এবং 4 দাগের সলিউশনের মতো। যদি তোমরা এই ভিডিওগুলো আগে না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, দেখে তারপরে এই ভিডিওতে আসবে। তাহলে আশা করি তোমাদের অনেকটা সুবিধা হবে। তাও আমরা চেষ্টা করবো এই ভিডিওতে থিওরিটাকে আরেকবার রিপিট করার যাতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। তো চলো দেখা যাক। আচ্ছা, এখানে যেই থিওরিটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল যদি মনে করে দেখো, আমাদের ছিল অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। এটা ছিল পিথাগোরাস উপপাদ্য। তাহলে এখান থেকে অতিভুজ ইকুয়াল টু কি আসবে? যদি এই স্কোয়ারটাকে তুলে দিই, এই সাইডে গেলে কি হয়, রুট হয়। তাহলে এখান থেকে আমাদের কি আসবে? অতিভুজ ইকুয়াল টু আসবে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। এটা আসবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পেলাম? একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ফর্মুলাটা ইউজ করে আমরা 4 এবং 5 দাগের অঙ্কটাও দেখেছিলাম, যেটা আমরা এখন 6 দাগে ইউজ করব। চলো তাহলে দেখা যাক কিভাবে ইউজ করা যেতে পারে। ওকে, তাহলে প্রথমে বলেছে √5 কে সংখ্যার আকারে স্থাপন করতে বলেছে। ওকে, তাহলে আমরা এখন একটা সংখ্যা রেখে নিয়ে নিই। আচ্ছা, ধরো সংখ্যা রেখার এখানে ধরো 0 আছে, এখানে 1, এখানে 2, 3, 4 এরকম চলছে। ঠিক আছে? ওকে, এবার আমরা প্রথম স্থাপন করব হচ্ছে √5 কে। আচ্ছা, √5 কে এটা লেখা যায় দেখো তো। 4 প্লাস 1। আগের দিন আমরা সেম সলিউশন করেছিলাম 4 এবং 5 দাগে সেম। যদি তোমরা এটা না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবে, তোমাদের অনেক সুবিধা হবে বুঝতে। তবু আমি রিপিট করছি যতটা রিভাইজ করে দেওয়া যায়। ওকে, তাহলে এখানে 5 কে লিখলাম 4 প্লাস 1 লেখা যায়, এটাই কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানে দেখো এই সূত্রটার সাথে ম্যাচ করাতে হবে আমাকে। অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাকে তুমি অতিভুজ ভেবে নাও। তাহলে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আনতে হবে, তাই তো? তাহলে এই 4 কে ধরো লিখলাম আমি 2 এর স্কয়ার, লেখা যায়। আচ্ছা, 1 কে লেখা যায় 1 এর স্কয়ার, লেখা যায়। হলো। তাহলে এখানে খেয়াল করো, এখানে এইটাকে তুমি অতিভুজ ভেবে নাও। এটা অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে কি এসছে আমার, দুটোর জিনিসের স্কয়ার। তাহলে এটাকে আমি ভূমি ধরছি, ভূমি স্কয়ার প্লাস একটাকে আমি লম্ব ধরছি। এখানে একটা জিনিস আহ, একটু ট্রিক মাথায় রাখবে। এখানে এই অঙ্ক সলিউশনের ক্ষেত্রে লম্বটাকে সবসময়, লম্ব যে পার্টটা সেটাকে সবসময় এক ধরে নেবে। এটা ট্রিকটা একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের সলিউশনটা ইজি হবে। তাহলে এখানে 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, আমি চাইলে দুইটাকে লম্ব ধরতে পারতাম, কিন্তু এটাকে লম্ব ধরলে আমাদের সলিউশন বের করতে একটু অসুবিধা হবে। তাই জন্য এই একটাকে লম্ব কেন, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারে যা, ভূমিটাকে আগে লিখে আমি লম্বটাকে পরেও লিখতে পারতাম। তো সেই জন্য আমরা এই দুইটাকে ভূমি ধরেছি, একটাকে লম্ব ধরেছি। জাস্ট এইটুকু ট্রিক মাথায় রাখবে। এই ক্ষেত্রে এই টাইপের সলিউশন করার ক্ষেত্রে সবসময় লম্বটাকে এক ধরে নেব, ব্যাস এইটুকু মাথায় রাখলে হবে। তাহলে এখানে কি পেলাম, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমিটা কত, ভূমি কত এসছে, তাহলে 2 এসছে। লম্ব কত এসছে, 1 এসছে। আচ্ছা, আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি কল্পনা করি, সমকোণী ত্রিভুজ এটা, এর ভূমি কোনটা হয়, এর নিচের পার্টটা হয় ভূমি, এটা হয় লম্ব, এটা হয় অতিভুজ, তাই তো? তাহলে ভূমি কত এসছে আমার, ভূমি এসছে আমার 2। তাহলে এখানে 2 দূরত্ব কোথায় আছে ভূমিতে, আমরা নিচের পার্টটাকে, নিচের পার্ট থেকে 2 ডিস্টেন্সটা খুঁজবো। তাহলে 0 থেকে এই অবধি ডিস্টেন্সটা কি 2? দেখো, আমরা একটা ভূমি বানানোর চেষ্টা করছি। তাহলে এখানে ভূমি পেলাম 2। তাহলে এখান থেকে ভূমি কত, 0 থেকে 2 অবধি, এটা হচ্ছে আমার ভূমি। হলো। এবার লম্ব কত এসছে, লম্ব 1 এসছে। তাহলে এখান থেকে আমি 1 ডিস্টেন্স নেব, এখান থেকে আমি 1 ডিস্টেন্স ধরলাম, এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে এইটুকু কত পেলাম আমি,
এখান থেকে এইটুকু আমি পেলাম 2। এই ফর্মুলা থেকে কেন ভূমি এসছে 2, লম্ব কত এসছে, লম্ব এসছে 1। তাহলে আমি এখান থেকে এইখান থেকে আমি 1 ডিস্টেন্স নিলাম। হলো? তাহলে এটা যদি জুড়িয়ে দিই, এইটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। আমরা মনে মনেই ছবিটা আঁকবো, ঠিক আছে? এখানে কোনো জ্যামিতি বক্স কিছু ইউজ করার দরকার নেই, জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট ছবি আঁকলে হবে। এইটুকু 2 নিয়েছি, সংখ্যারেখায় 0 থেকে 2 অব্দি ডিস্টেন্স 2 হয়। এইটুকু 1 নিয়েছি কারণ লম্ব আমার 1 এসছে। তাহলে এইটুকু জোড়ালে আমার কি আসে, অতিভুজ আসে। তাহলে এখান থেকে ফর্মুলা অনুযায়ী ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তার রুট ওভার কার জন্য এসছে, √5 এর জন্য এসছে। তাহলে এইটা কি আমার অতিভুজ? দেখো এই ফর্মুলাটার সাথে ম্যাচ করে নাও। অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত এসে, √5। তাহলে এইটা, এই বাহুটা কি √5, অতিভুজটা √5 এলো। তার মানে এইখান থেকে এই বিন্দু অবধি ডিস্টেন্স কত হচ্ছে, √5। তার মানে কি এই পয়েন্টটা, এই বিন্দুটা কি √5, তাই তো? দেখো একটু নর্মালি ক্যালকুলেশন করো। আমার ধরো এটা 0, এটা হচ্ছে আমার 5। তাহলে 0 থেকে 5 অব্দি ডিস্টেন্স কত, 5, তাই তো? তাহলে আমি যদি বলতাম যে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5, তাহলে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা 5 হতো, কেন 0 থেকে 5 অব্দি ডিস্টেন্স 5, তাই তো? তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে 0 থেকে এই পয়েন্ট অব্দি ডিস্টেন্স হচ্ছে √5। তার মানে নিশ্চয়ই এই পয়েন্টটা √5 হওয়ার কথা, তাই তো? হলো, তাহলে এই পয়েন্টটা হলো √5। কিন্তু আমাকে √5 খুঁজতে বলেছিল কোথায়, খুঁজতে বলেছিল সংখ্যা রেখার উপরে, কিন্তু আমি পেয়েছি কোথায়, উপরের দিকে পেয়েছি, সংখ্যা রেখায় পাইনি। তাহলে এটাকে যদি মনে মনে এখানে টেনে নিচের দিকে নিয়ে আসো, তাহলে কোথায় আসবে দেখো তো, এইখানটা এলো। তাহলে এই √5 বিন্দুটা কোথায় রয়েছে, এখানে রয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার √5। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই জন্য আমরা সবসময় এই যে যে কটা অঙ্ক দেখতে পাচ্ছ, সবার জন্য এই একটাই ফর্মুলা ইউজ করব, অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। খালি শুধু একটা ট্রিক, এই লম্বটাকে সবসময় এইভাবে এক আকারে প্রকাশ করবে। তাহলে আমাদের ছবিটা আঁকতে সুবিধা হবে, আমাদের বিন্দুটা খুঁজতে সুবিধা হবে। হলো? তাহলে এই অবধি আমরা বুঝতে পারলাম যে এখানে √5 বিন্দুটা এখানে এসছে। হলো, এবার আমাকে √6 করতে হবে। এবার √6 আঁকতে গেলে আমাকে √5 এর সাহায্য নিতে হবে। আচ্ছা তাহলে দেখা যাক কি করে করা যায়। আচ্ছা তাহলে এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটা আমি মুছে দিচ্ছি। এই ফর্মুলাটা অবশ্যই খেয়াল রাখবে, অতিভুজ ইকুয়াল টু √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হলে। এবার আমাকে এর উপরেই আমাকে √6 করতে হবে, ঠিক আছে? তাহলে এর জন্য আমাকে √5 এর সাহায্য দরকার। আচ্ছা এটাও মুছে দিচ্ছি, এই ট্রিকটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। ওকে। আচ্ছা এবার আমরা √6 করব। আচ্ছা √6 কি আমরা এটা লিখতে পারি, দেখো তো, 6 কে লেখা যায় 5 প্লাস 1। হলো, তাহলে এটাকে আমরা অতিভুজ ভাববো মনে মনে। তাহলে ভিতরে রুটের মধ্যে একটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লাগবে। আর আমরা কি বললাম, সবসময় একটাকে কি ধরতে, লম্ব ধরতে। তাহলে ভূমি কত এসে 5, কিন্তু এখানে আমার কোনো কিছু স্কোয়ার আকারে লিখতে হবে, কেন সূত্রে তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ছিল। তাহলে এই 5 কে লেখা যায়, দেখো তো, এই 5 এর জায়গাটাতে লেখা যায় √5 তার স্কোয়ার, লেখা যায় দেখো। আচ্ছা 1 কে লেখা যায় 1 তার স্কোয়ার, লেখা যায়। তাহলে এবার ম্যাচ করো, তাহলে √6 ইকুয়াল টু কি এলো, √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি কত হলো, √5। আচ্ছা এখানে কি এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমরা কেবলই √5 বের করলাম। তাহলে এইটা আমার এখানে ভূমি হলো। লম্ব কত লাগবে, লম্ব লাগবে আমার 1 লাগবে। তাহলে আমি এখান থেকে 1 ডিস্টেন্সের একটা লম্ব ধরে নিলাম, ধরো এই যে এইটুকু 1 হলো, এটা 1 ধরেছি। তাহলে যদি এটা জুড়িয়ে দিই আমি, খেয়াল করো, আমি যদি এখান থেকে একটু জুড়িয়ে দিই, তাহলে কি অতিভুজ আসবে। তাহলে অতিভুজটা কত হলো আমার, অতিভুজ এখান থেকে ফর্মুলা অনুযায়ী কত, ভূমি যদি √5 হয়, লম্ব যদি 1 হয়, তাহলে আমার অতিভুজ কত আসার কথা, √6 আসার কথা। তাহলে এই যে যে অতিভুজটা আমার এলো, এইটা এখান থেকে এই অবধি, এটা কি √6 এলো। তাহলে এইটা 0, তাদের মধ্যে ডিস্টেন্স √6। তাহলে কি এই যে যে বিন্দুটা আমি এখানে পেলাম, এটা কি √6 বিন্দু। দেখো বোঝা গেল কিনা। তাহলে √6 আঁকার জন্য আমাকে √5 আগে এঁকে নিতে হলো, তারপরে √6 করতে হলো। হলো, তাহলে এই পয়েন্টটা আমি পেলাম √6, কিন্তু আমাকে তো খুঁজতে বলেছিল সংখ্যা রেখায়। তাহলে এটাকে কোনোভাবে টেনে নিচে নিয়ে আসো, জাস্ট মনে মনে, হ্যাঁ? এখানে কোনো জ্যামিতিক কোনো ইনস্ট্রুমেন্ট দরকার নেই,
মনে মনে জাস্ট এটাকে টেনে নিচে নিয়ে নিয়ে আসো। তাহলে এখানে যদি আসে, তাহলে এই বিন্দুটা অ্যাকচুয়ালি কোথায় এলো দেখো, সংখ্যা রেখা এখানে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার √6 হলো। দেখো বুঝলে কিনা? তাহলে এখান থেকে আমরা জাস্ট এটাকে টেনে টেনে এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে √6 এলো। এবার দেখো না √7 রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো √7 এর জন্য আমার কার সাহায্য নিতে হবে? √6 এর সাহায্য নিতে হবে। তাহলে √5 এর এইটাকে মুছে দিচ্ছি। একই ছবির মধ্যে তিনটে আঁকবো, কেন কোশ্চেনেও তাই বলেছে একই চিত্রের মধ্যে আঁকতে। ওকে, তাহলে এবার √7 করবো। তাহলে √7 কে কি লেখা যায় দেখো তো? √7 কে 7 কে লেখা যায় দেখো তো, 6 প্লাস 1। সেম ভাবে তাহলে 6 কে কি লেখা যায়? √6 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে ভূমি কত এলো আমার? ভূমি এলো আমার √6, লম্ব কত হলো 1। তাহলে এখানে অলরেডি আমি ভূমি √6 এঁকে রেখেছি। এটা ধরো এই যে আমার √6 ভূমি। তাহলে এর উপরে আমি কত নেবো? একটা লম্ব নেবো 1 দূরত্বে। সবসময় বলেছি এই অঙ্ক করার ক্ষেত্রে লম্বটাকে কত ধরবে? 1 ধরে নেবে। তাহলে এখান থেকে আমি এইটুকু ডিস্টেন্স নিলাম, যেটা হচ্ছে 1 ধরে নিয়েছি মনে মনে। এক্সাক্ট 1 হওয়ার কোনো দরকার নেই। আর তোমাদের যদি মনে হয় যে স্কেল দিয়ে করতে পারো, অবশ্যই করতে পারো। Okay, তাহলে এখান থেকে যদি আমি জুড়িয়ে দিই, জুড়িয়ে দিলে দেখো এটা ধরো অতিভুজ এলো। একটু বেশি হয়ে গেল আঁকাটা, বাট তোমরা আশা করি বুঝতে পেরেছো অ্যাপ্রক্সিমেট আঁকা। ওকে, এটা তাহলে এই যে যে অতিভুজটা এলো, এটা কত আসার কথা? এটা √7 আসার কথা, তাই তো? সূত্র অনুযায়ী অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এইটা এলো আমার √7। তাহলে 0 থেকে এইটুকু বিন্দুর ডিস্টেন্স হচ্ছে √7। তাহলে এই যে যে বিন্দুটা এলো, এই বিন্দুটা, এটা কি তাহলে √7 বিন্দু হলো? কিন্তু খুঁজতে বলেছিল কোথায়? খুঁজতে বলেছিল সংখ্যারেখার উপরে। তাহলে এটাকে তোমরা মনে মনে বাড়িয়ে নাও একটু। যেটাকে যদি কোনোভাবে টেনে নিচে নামানো যেত, তাহলে এখানে কোথাও একটা এসে পড়তো, এই জায়গাটা। তাহলে এই যে এই বিন্দুটা হচ্ছে আমার √7 বিন্দু। তাহলে দেখো, আমাকে √6 আঁকতে গেলে আগে √5 আঁকতে হলো, √7 আঁকতে গেলে আগে √6 আঁকতে হলো, সেম ভাবে √8 আঁকতে গেলে আগে √7 একে সেম ভাবে ট্রাই করতে হতো। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ওকে, তাহলে এটা গেল প্লাসের জন্য। এবার যে পরে যে বলে রয়েছে দেখো, -√6, -√8, -√11। তাহলে এর জন্য আমাকে অন্য একটা ছবি জাস্ট মাইনাসের দিকে করতে হবে। আশা করি তোমরা এই প্লাসের পার্টটা বুঝতে পেরেছো। তার জন্য একটাই ফর্মুলা ইউজ হয়েছে, অতিভুজ ইকুয়াল টু √ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, ওকে, তাহলে নেক্সট সলিউশন গুলো দেখা যাক। পরে রয়েছে -√6। আচ্ছা, -√6। তাহলে -√6 আমরা ডাইরেক্ট আঁকতে পারবো না, তার জন্য আগে আমাকে -√5 আঁকতে হবে। তাহলে মাইনাস রয়েছে, তার মানে এটা নিশ্চয়ই জিরোর বাঁদিকে আসবে। তাহলে আমরা সেইভাবেই ছবিটা আঁকবো। ওকে, তাহলে ধরো এই যে আমার 0, এই যে 1, এই যে 2, 3, তারপর এটা -1, -2, -3, জিরোর বাঁদিকে সব মাইনাস। ওকে, এবার দেখো, তার আগে আমাকে √6 এর জন্য আগে কি করতে হবে? -√5 আঁকতে হবে। তাহলে -√5 থেকে কি করা যায় দেখো? আচ্ছা, মাইনাস থাক। 5 কে কি লেখা যায়? 4 প্লাস 1। ওকে, কিন্তু দেখো 4 আমি 2 এর স্কোয়ার লিখতে পারতাম, কিন্তু আমাকে আঁকতে হবে জিরোর বাঁদিকে, মানে ঋণাত্মক দিকে, মাইনাসের দিকে। তাহলে 4টাকে কি আমি এটা লিখতে পারি দেখো তো? -2 তার স্কোয়ার। কারণ -2 এর স্কোয়ারও তো 4 হয়। আগেরটা আমি 2 এর স্কোয়ার লিখেছিলাম, কেন? পজিটিভ দিকে ছিল। এবার -2 কেন লিখছি? নেগেটিভ দিকে রয়েছে তাই। আশা করি তোমরা ধরতে পেরেছো লজিকটা। আচ্ছা, 1 কে লেখা যায় 1 এর স্কোয়ার। তাহলে আমার ভূমি কত এলো? ভূমি এলো -2, লম্ব কত হলো? 1। একই ট্রিক, লম্বকে সবসময় 1 ধরতে হয়। তাহলে এখান থেকে -2 ডিস্টেন্স কত? এইটুকু। তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, 0 থেকে -2। লম্ব কত নেব? 1 নেব। তাহলে এখান থেকে লম্ব নিলাম, এখান থেকে 1 দূরত্বে লম্ব নিলাম, এই যে। তাহলে এটা যদি জুড়িয়ে দিই, এটা যদি জুড়িয়ে দিই, তাহলে কত আসার কথা? অতিভুজ -√5 আসার কথা। তাহলে এই ডিস্টেন্সটা কত হলো? তাহলে এখানে -√5 বিন্দুটা কোথায়? এখানে। 0 থেকে এইটুকু অতিভুজের ডিস্টেন্স হচ্ছে -√5। তাহলে এই বিন্দুটা নিশ্চয়ই -√5, তাই তো? হলো। কিন্তু আমাকে -√5 খুঁজতে বলেনি, আমাকে -√6 লাগবে। তাহলে এই বিন্দুটা আমার দরকার নেই, এটা আমি সরিয়ে দিতে পারি।
জাস্ট এইটুকু বুঝে নাও যে অতিভুজ যেটা বেরোলো এইটুকু, এটি হচ্ছে -√5। এবার লাগবে -√6। তাহলে এটা কি লেখা যায়? -√6 এ কি লেখা যায়? 5 প্লাস 1 হলো। তাহলে 5 কে কি লিখতে পারি আমরা? -√5 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এইটুকু হইলে আমার -√5 হলো। তাহলে এইটার উপরে আমি কত? 1 দূরত্বের একটা লম্ব নেব, 1। তাহলে এখান থেকে ধরো নিলাম, হলো এইটুকু 1 ধরলাম। তাহলে এখান থেকে যদি এটা জুড়িয়ে দিই, আর এটা ভূমি, ভূমি কত পেয়েছি? -√5। এই যে দেখো ভূমি আমার -√5 নিয়ে রয়েছে। তাহলে এই যে যেটা হলো, তাহলে এইটা হচ্ছে ভূমি -√5, লম্ব 1, তাহলে অতিভুজ কত আসার কথা? অতিভুজ আসার কথা -√6। তাহলে এই অতিভুজটা এলো -√6 হলো। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স -√6। তাহলে এই যে যে বিন্দুটা পেলাম আমি, এই বিন্দুটা, এই বিন্দুটা কত হবে? -√6 হবে। কিন্তু খুঁজতে বলেছিল কোথায়? সংখ্যা রেখার উপরে। তাহলে এটাকে টেনে টেনে নিচে নিয়ে আসো। তাহলে কোথায় এলো? এখানে। তাহলে এই বিন্দুটা কত হলো আমার? -√6 হলো। আচ্ছা, নেক্সট কি রয়েছে? -√8 রয়েছে। তাহলে -√8 ডাইরেক্ট হবে না, তার জন্য -√7 লাগবে। তাহলে √7 এর মধ্যে এর উপরে হয়ে যায় দেখো। আশা করি তোমরা লজিকটা বুঝতে পেরেছো। তাহলে একবারে কন্টিনিউ করছি। √7 এর জন্য -√6 লাগবে। জাস্ট এর উপরে একটা 1 দূরত্বের একটা লম্ব নেব, এইটা। এটা যদি 1 নিই, তাহলে এটা যদি জুড়িয়ে দিই, তাহলে এটা কত বেরোবে? এই অতিভুজটা বেরোবে -√7 হলো। কিন্তু -√7 চাইনি, আমাকে -√8 চেয়েছে। তাহলে -√8 এর জন্য কি করতে পারি আমরা? -√8। তাহলে মাইনাস থাক। 8 কে কি লেখা যায়? 7 প্লাস 1। 7 কে কি লেখা যায়? -√7 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে আমার ভূমি কত? -√7, যেটা অলরেডি আমরা এখানে পেয়েছি -√7। লম্ব কত নেব? 1 দূরত্বের একটা লম্ব নিয়ে নেবো, এটা নিলাম। তাহলে এটা যদি জুড়িয়ে দিই এখানে, এইটুকু যদি জুড়িয়ে দিই, তাহলে অতিভুজ কত আসার কথা? -√8 আসার কথা। তাহলে এইটা হচ্ছে আমার -√8 হলো। তাহলে এইটা যদি ডিস্টেন্স যদি -√8 হয়, তাহলে এই বিন্দুটা কত? -√8 বিন্দু। খুঁজতে বলেছিল কোথায়? সংখ্যা রেখার উপরে। তাহলে এটাকে যদি মনে মনে ধরে নাও, যেটাকে যদি নিচে টেনে নামানো হয়, তাহলে এখানে গিয়ে কোথাও একটা পড়বে, এইখানটাতে। তাহলে এই বিন্দুটা কত এলো আমার? এই বিন্দুটা এলো -√8। দেখো তোমরা বুঝতে পারলে কিনা কনসেপ্টটা? আচ্ছা, এটাই ছিল লজিক। এবার নেক্সট যে কোশ্চেনটা বলেছে -√11, এটার জন্য আমাকে আরেকটা ছবি আঁকতে হবে, যেটা আমরা নেক্সট পেজে করি। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা নেক্সট ভিডিওতে সলিউশন করার চেষ্টা করব। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে -√11। ওকে, আচ্ছা 11 কে কি লেখা যায়? 10 প্লাস 1, তাই তো? 10 প্লাস 1। তাহলে 10 টা কি করে পাবো? 10 তো কোনো কিছু স্কোয়ার হয় না। তাহলে 10 কে কি লেখা যায়? -√10 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তাই তো? তাহলে এইটুকু তো বুঝতে পেরেছো যে আমার -√11 আঁকার জন্য আগে -√10 খুঁজতে হবে, তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমরা একটা সংখ্যা রেখে নিয়ে নিই। আচ্ছা, তাহলে এটা ধরো 0, 1, -1, -2, -3, আর এই যে -4। আচ্ছা, ওকে, -10। তাহলে আগে √10 আঁকতে হবে। তাহলে -√10 এর জন্য কি লাগবে দেখো? -√10। 10 কে কি লেখা যায়? -9 প্লাস 1, তাই তো? 9 কে কি লেখা যায়? -3 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, এটা লেখা যায়। হলো। তাহলে -3 ভূমি লাগবে। তাহলে কোথায়? 0 থেকে -3, এই যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার -3। লম্ব কত নেব? 1 নেব। তাহলে এখান থেকে আমি 1 ডিস্টেন্সে লম্ব নিচ্ছি। তাহলে এইটা যদি জোড়াই, তাহলে এইটুকু ডিস্টেন্স অতিভুজ কত আসার কথা? -√10। তাহলে এইটুকু এলো আমার
-√। পেলাম ভূমি -√10। এবার আমি ইজিলি -√11 করতে পারি। তাহলে ভূমি কত -√11 এর ক্ষেত্রে? -√10, লম্ব কত 1। তাহলে এখান থেকে আমি লম্ব নিয়ে নিচ্ছি 1 ডিস্টেন্সের। এর উপর লম্ব নিলাম 1। এবার এটাকে জুড়িয়ে দাও এখান থেকে। তাহলে এই যে অতিভুজটা বেরোলো সেটা কত এলো? -√11। তাহলে এই বিন্দুটা কত এসছে? তাহলে নিশ্চয়ই এই বিন্দুটা -√11। কিন্তু খুঁজতে বলেছিল কোথায়? খুঁজতে বলেছিল সংখ্যা রেখার উপর। তাহলে এটাকে যদি মনে মনে বাড়িয়ে দিই, তাহলে এটা এখানে কোথাও একটা এসে পড়বে, এই জায়গাটাতে। তাহলে এই বিন্দুটা কত বেরোলো? -√11। তাহলে বুঝতে পারলে তোমরা এই যে যে টাইপের অঙ্কগুলো করলাম, তার জন্য আমরা একটাই ফর্মুলা ইউজ করেছি। অতিভুজ ইকুয়াল টু √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা আরেকটা ট্রিক ইউজ করেছি। এই ক্ষেত্রে লম্বটাকে সবসময় 1 ধরে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ছবিটা আঁকতে সুবিধা হবে। এই যে যে অঙ্কগুলো দেখলে তোমরা এই এক্সারসাইজের 4, 5 এবং 6 দাগ, এই 3টে দাগের মধ্যে প্রত্যেকবার স্কুলে একটা অঙ্ক দেয়। তাহলে এই 3টে দাগ যদি ভালো করে করো, এখান থেকে তোমাদের ধরে নাও এখান থেকে 3 নাম্বার তোমরা শিওর কমন পেয়ে গেলে, 3 মার্কস এখান থেকেই ইজিলি পেয়ে যাবে। কারণ এই দাগের অঙ্কগুলোর মধ্যে একটা প্রত্যেকবার থাকে। তো এই দাগটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজ 1.3 নিয়ে কথা বলবো। তো আজকে এই ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।